তাহলে আমরা গতদিন ফাংশনাল গ্রুপ, তারপর সমগোত্রীয় শ্রেণী এবং নামকরণ একদম ফার্স্ট ক্লাস শেষ করলাম। আজকে আমরা শুরু করবো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। তারপর স্পেসিফিক্যালি আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে এই লেকচারে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ক্লাসিফিকেশন, জৈব যৌগ। এই জৈব যৌগকে আমরা মেইনলি তোমার দুইটা ভাগে ভাগ করব। প্রধানত জৈব যৌগ দুই ধরনের। একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ, মুক্ত শিকল। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার বদ্ধ শিকল। তোমরা জানো যে মুক্ত শিকল জৈব যৌগ কারা? যাদের ক্ষেত্রে যেমন আমরা বললাম যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তারা। মুক্ত শিকলে আমরা দেখতে পাই যে কার্বন যে চেইনটা আছে, এই চেইনটা দুই দিকে মুক্ত থাকে, ঠিক আছে। আর বদ্ধ শিকলের ক্ষেত্রে দেখা যায় এরকমটা, এই যে কার্বন, এই কার্বন তারা নিজেদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকে, ঠিক আছে। এই যে দেখো, তারা একটা চক্র তৈরি করে, রিং তৈরি করে। ঠিক আছে, বদ্ধ শিকলকে আমরা বলতে পারবো যে তোমার সাইক্লিক যৌগ, ঠিক আছে। এটাকে আরেকটা কি বলা যাবে? সাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে, অথবা রিং কম্পাউন্ড। প্রথমত আমরা দেখলাম মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। তারপর মুক্ত শিকল আবারও দুই ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। তাহলে গেল, এই মুক্ত শিকলকে আবারও দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ। আচ্ছা, এখন আমরা এই বদ্ধ শিকলকে আমরা দুইটা ভাগে ভাগ করব আবারও। একটা হচ্ছে যদি এই বদ্ধ শিকলের প্রত্যেকটা কর্নারে যদি শুধুমাত্র কার্বন থাকে, তাদেরকে আমরা বলবো হোমোসাইক্লিক যৌগ, ঠিক আছে, বা সুষম বদ্ধ শিকল। দেখো, এই সুষম বদ্ধ শিকল যেখানে চক্রের প্রত্যেকটা কর্নারে কি থাকবে? কার্বন থাকবে, এই কারণে আমরা তাদেরকে কি বলতেছি? হোমোসাইক্লিক। এখন এটাকে আরেকটা নাম আছে কি? কার্বোসাইক্লিক, ঠিক আছে, কারণ প্রত্যেকটা কর্নারে কি আছে? কার্বন আছে। এবং এই যে সাইকেলটা, এই যে শিকলটা বা রিং যেটাকে আমরা বলি, এই রিংটা যেহেতু শুধুমাত্র কার্বন দ্বারা তৈরি, তাই এটাকে আমরা বলতে পারবো কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক তোমার বদ্ধ শিকল। তারপর চলে আসা হচ্ছে তোমার হেটেরোসাইক্লিক। দেখো, অসম শিকল বা হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক, বুঝা গেল? যেমন আমরা বললাম যে একটা যৌগ, আহ যে যৌগটার নাম হচ্ছে পাইরোল। এটা হচ্ছে তোমার পাইরোল, ঠিক আছে। এই পাইরোল যৌগে দেখা যাচ্ছে যে এখানে এক, দুই, তিন, চারটা চারটা কার্বন আছে, কিন্তু আরেকটা মেম্বার কার্বন ছাড়া এখানে নাইট্রোজেন আছে। এটা একটা 5 মেম্বার্ড রিং। এই 5 মেম্বার্ড রিং এর মধ্যে চারটা আছে কার্বন, একটা আছে নাইট্রোজেন। যেহেতু কার্বন ছাড়া আরো একটা এলিমেন্ট আছে, এটাকে আমরা বলবো কি? হেটারোসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার এই সুষম বদ্ধ শিকল বা হোমোসাইক্লিককে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারবো। খেয়াল করো, এই যে হোমোসাইক্লিক, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে এলিসাইক্লিক এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। এখন এই এলিসাইক্লিক কারা? যারা তোমার অ্যারোমেটিক বৈশিষ্ট্য যাদের মধ্যে নাই। তারা সাইক্লিক যৌগ, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য নাই। এখন এই অ্যারোমেটিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লাসিফিকেশন গুলো বানাবো, ঠিক আছে। সুতরাং অ্যারোমেটিক এর আলোচনাটা একটু ভাস্ট হবে, এটা নিয়ে আমরা বাকি লেকচারটা আলোচনা করব। এখন এই যে তোমার দেখতেছো অসম শিকল, এটাও কি এরকম ভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যারোমেটিক, সেম, আর আরেকটা হচ্ছে নন অ্যারোমেটিক, ঠিক আছে, নন অ্যারোমেটিক। আচ্ছা, তাহলে পার্থক্যটা কোথায়? যখন তোমার একটা নন অ্যারোমেটিক জৈব যৌগের মধ্যে
এরকম সুষম বদ্ধ শিকল বা হোমোসাইক্লিক তোমার স্ট্রাকচার দেখা যাবে, ওটাকে আমরা বলি হচ্ছে অ্যালিসাইক্লিক। জৈব যৌগকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল কারা? যখন এই শিকলটা মিলে একটা সাইকেল বা একটা চক্র বা একটা রিং তৈরি করবে, সেটাকে আমরা বলি বদ্ধ শিকল। এখন এই বদ্ধ শিকলের মধ্যে শুধু কার্বন থাকতে পারে, শুধু কার্বন দ্বারা এই শিকলটা গঠিত হতে পারে, অথবা কার্বন ছাড়াও নাইট্রোজেন, তারপর অক্সিজেন তারাও থাকতে পারে। তাদের ক্ষেত্রে আমরা বলবো, যদি কার্বন ছাড়াও অন্যান্য কিছু থাকে তাদেরকে আমরা বলবো অসম শিকল বা হেটারোসাইক্লিক কম্পাউন্ড। আর যদি শুধুমাত্র কার্বন থাকে তাদেরকে আমরা বলবো হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক কম্পাউন্ড। আচ্ছা, এবার এই হোমোসাইক্লিক এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। যেমন এলিসাইক্লিকের কথা দেখো, আমি এরকম একটা স্ট্রাকচার রাখলাম, এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। যেহেতু এখানে কার্বন আছে 6টা, তাই এখানে হবে হেক্সেন। এবং এটা যেহেতু একটা সাইক্লিক কম্পাউন্ড, এই যে দেখো সাইক্লিক বলা আছে, এই কারণে এটার নাম হয়ে যাবে কি সাইক্লো। সাইক্লো, আচ্ছা, সাইক্লোহেক্সেন। এখন খেয়াল করবা, এরাও কিন্তু এই যে এলিসাইক্লিক যৌগ, তারাও কিন্তু আবার তোমার এখানে একক বন্ধন থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে। ঠিক আছে, যেমন এখানে যদি এরকম থাকতো, যে আমি তোমাকে এই স্ট্রাকচারটাকে বোঝাই, ধরো এটা এরকম একটা যৌগ যার একটা সাইডে দ্বিবন্ধন দেখা যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারবো? সাইক্লো, যেহেতু এখানে সাইক্লিক স্ট্রাকচার আছে সাইক্লো এবং কার্বন আছে দেখো 5টা, এটার নাম হবে সাইক্লোপেন্ট। কিন্তু একটা জায়গাতে আবার দ্বিবন্ধন দেখা যাচ্ছে, এই কারণে এটার নাম হয়ে যাবে সাইক্লোপেন্টিন। ঠিক আছে, আচ্ছা, যদি এখানে তোমার আরেকটা থাকতো সেক্ষেত্রে কি হতো? যদি তোমার এরকম থাকতো, এই যে এখানে একটা, এখানে একটা, তাহলে আমরা বলতাম যে সাইক্লোপেন্ট। আচ্ছা, একটা কথা আছে এখানে, আমরা কি বলি যে যদি দুইটা থাকে দ্বিবন্ধন, সেক্ষেত্রে কি বলতে হবে? ডাই, এবং দ্বিবন্ধনের কারণে ইন, ডাই ইন। আচ্ছা, এখন নাম্বারিংটা করা জরুরি, আমরা যে কোনো একটা দ্বিবন্ধন থেকে নাম্বারিংটা শুরু করব। এখন নাম্বারিং এর ক্ষেত্রে আমরা কি এদিকে যাব নাকি এদিকে যাব? কথা হচ্ছে দ্বিবন্ধন যেদিকে থাকবে আমরা সেদিকেই যাব। তাহলে এটা যদি হয় 1, তাহলে 2, 3, 4, 5, তাহলে দেখা যাচ্ছে দ্বিবন্ধন 1 নাম্বার কার্বনে শুরু হয় আর 3 নাম্বার কার্বনে যে শুরু হয়। তাহলে সাইক্লোপেন্ট 1, 3 ডাই ইন, বুঝা গেল? আচ্ছা, এবং তোমাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে পেন্টা হবে। ঠিক আছে, পেন্ট দিলে হবে আবার পেন্টা দিলে হবে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই পেন্টা ওয়ার্ডটাই উচ্চারণ করা হয়। ঠিক আছে, পেন্টা ডাই ইন। আচ্ছা, তো বোঝা গেল, যদি সুষম হয় সেই ক্ষেত্রে অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। এখন অ্যারোমেটিক কারা, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আসবে একটু পরেই। তারপর চলে আসে অসম শিকল, এখানে কার্বন ছাড়াও অন্যান্য কিছু আছে, তারাও হতে পারে অ্যারোমেটিক অথবা নন অ্যারোমেটিক। অ্যারোমেটিক বৈশিষ্ট্য যাদের মধ্যে নাই তারাই হচ্ছে নন অ্যারোমেটিক। এবার মুক্ত শিকল দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল আর এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল। ঠিক আছে, সম্পৃক্ত কারা? সমস্ত অ্যালকেন, সমস্ত অ্যালকেন হচ্ছে তোমার সম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ। ঠিক আছে, আর অসম্পৃক্ত মুক্ত শিকল কারা? যারা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। বুঝা গেল? আচ্ছা, এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যদি বদ্ধ শিকল হয়ে যায় কোন একটা যৌগ, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আর সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই থাকে না। আমি আবারও বলি, বদ্ধ শিকল কোন ধরনের যৌগ সম্পৃক্ত হয় না, বদ্ধ শিকল মানেই হচ্ছে অসম্পৃক্ত। এই কারণে বদ্ধ শিকলের মধ্যে আর নতুন করে সম্পৃক্ত অসম্পৃক্তের কথাটা আর বলতে হয় না। বুঝা গেল? স্টিল আমরা যদি বলি যে এই যৌগটা সাইক্লোহেক্সেন, এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? আচ্ছা, আমরা জানি সম্পৃক্ত হচ্ছে স্যাচুরেটেড
আর অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে সাইক্লোহেক্সেন স্ট্রাকচারটা আমি আঁকলাম, যৌগটা আঁকলাম, এটা কি স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? এখন তোমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খেতে পারে, যেটা হচ্ছে সাইক্লোহেক্সেনে তো প্রত্যেকটাই কার্বন কার্বন একক বন্ধন দেখা যাচ্ছে। আচ্ছা, একক বন্ধন হলেই তো স্যাচুরেটেড হওয়ার কথা, কিন্তু না। ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন হলেই যে স্যাচুরেটেড হবে তা না। তখনই স্যাচুরেটেড হবে যখন এটা মুক্ত শিকল হবে। বদ্ধ শিকল হওয়া মানেই হচ্ছে সে আনস্যাচুরেটেড। বুঝা গেল? আচ্ছা, এবার কোন একটা যৌগ স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড এটা বের করার একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটার নাম হচ্ছে কোন একটা যৌগ এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এইটা নির্ণয় করার জন্য আমাদের ডিগ্রি অফ আনস্যাচুরেশন আমি লিখে দেই, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অসম্পৃক্ততার মাত্রা। ঠিক আছে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা। এখন কোন একটা যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা বের করার জন্যই আসলেই অসম্পৃক্ততার মাত্রাটা প্রয়োজন হয়। যেমন তোমরা খেয়াল করবা, যদি কোন একটা যৌগ এর মধ্যে জাস্ট একটা দ্বিবন্ধন থাকে, যেমন সূত্র বোঝার আগে জাস্ট আমি কিছু জিনিসপত্র বুঝে আসি। যেমন ধরো এই যৌগটার মধ্যে কি আছে, একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটার ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা হবে 1। ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এটা হচ্ছে তোমার পেন্ট টু ইন। এই যৌগটার নাম কি? পেন্ট টু ইন। এই পেন্ট টু ইন এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা হচ্ছে 1। এর কারণ কি? এখানে একটা মাত্র দ্বিবন্ধন আছে। আর আমি যদি এরকম বলতাম যে তোমার এটা এটার নাম হবে পেন্ট টু আইন, এক্ষেত্রে কি তোমার পাই বন্ধন কয়টা আছে? দুইটা আছে। এই ক্ষেত্রে এটার ডিগ্রি অফ আনস্যাচুরেশন হবে, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সমান হবে 2। অর্থাৎ এরকম তোমার সিগমা বন্ধন ছাড়া যত সংখ্যক পাই বন্ধন থাকে এটাকে আমরা বলতে পারবো ইন ওয়ান সেন্স ডিগ্রি অফ আনস্যাচুরেশন। ঠিক আছে, তো এবার সূত্রটা লেখো। ডিগ্রি অফ আনস্যাচুরেশন বের করার যে সূত্র আছে সেটা হচ্ছে যৌগের মধ্যে কার্বন সংখ্যা যতটা থাকবে তাকে আমরা 2 দ্বারা গুণ করে দিব, 2 ইন্টু কার্বন সংখ্যা প্লাস 2 প্লাস যত সংখ্যক নাইট্রোজেন থাকবে সেই সংখ্যাটা মাইনাস হ্যালোজেন যদি থাকে সেটাকে আমরা বিয়োগ করব, এবং হাইড্রোজেন যতটা আছে তাকে আমরা বিয়োগ করব ডিভাইডেড বাই 2। এই হচ্ছে সেই ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা বের করার সূত্র। এই অসম্পৃক্ততার মাত্রা এটাকে আরেকটা ভাবে বলা যায় যে ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি। দেখো এই বিষয়টা বোঝাটা ইম্পর্টেন্ট। এই সূত্রের সাহায্যে আমরা এখন থেকে নির্ধারণ করতে পারবো যে কোন একটা যৌগ সেটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। দেখো আমরা বেশ কিছু যৌগের এই ডিইউ এর মান বের করব। প্রথমত আমরা বের করি বেনজিন। আমরা জানি এই যৌগটা হচ্ছে কি বেনজিন। এই বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন সমান কত এটা আমরা বের করব। তাহলে খেয়াল করুন, এই বেনজিনের ক্ষেত্রে আমরা জানি যে বেনজিনের কার্বন সংখ্যা হচ্ছে 6টা, হাইড্রোজেন সংখ্যা কয়টা? 6টা। এটা থেকে আমরা বের করব। খেয়াল করো, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সমান 2c প্লাস 2 প্লাস n মাইনাস x মাইনাস h ডিভাইডেড বাই 2 সমান কার্বন আছে কয়টা? 6টা। তাহলে 6 দুগুণা 12 প্লাস 2। নাইট্রোজেন আছে কি? নাইট্রোজেন নাই, সুতরাং এটা হবে 0। হ্যালোজেন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এটাও যেহেতু নাই এটা হবে 0। তারপর হাইড্রোজেন কয়টা আছে? 6টা। তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই 2। আলটিমেটলি কত আসে? 14। 14 থেকে 6 গেলে কত থাকে? 8। 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তার মানে এর ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান হচ্ছে 4। তার মানে বোঝা গেল এই বেনজিন একটা অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে,
দেখো, যখন আমরা বলবো যে ডিইউ এর মান হচ্ছে 0, তখন যৌগটা কি একদম ফুললি সম্পৃক্ত। আর যদি এই ডি এর মান তোমার গ্রেটার দেন 0 হয়, তার মানে কি, অর্থাৎ 1 2 3 4, সেই ক্ষেত্রে যৌগটা কি অসম্পৃক্ত। ঠিক আছে। আচ্ছা, এবার এই সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততার কনসেপ্টটা তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিব। তোমরা জানো যে একটা সম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়। যখন আমরা বলি যে এটা একটা সম্পৃক্ত দ্রবণ, তখন এখানে বাহির থেকে আর নতুন করে কোনো ধরনের দ্রব্য অ্যাড করা যায় না, তাই না? আচ্ছা, যদি এটা হয় অসম্পৃক্ত, তখন কিন্তু আরো বেশি বেশি করে দ্রব্য অ্যাড করা যাবে। সেম ভাবে একটা যৌগ যদি হয় সম্পৃক্ত, তাহলে তাকে কোনোভাবেই এর মধ্যে আর সংযোজন বিক্রিয়া ঘটানো সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যখনই কোন একটা যৌগ হয় সম্পৃক্ত, এর মধ্যে নো এডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, কোনো ধরনের সংযোজন বিক্রিয়া পসিবল না। কিন্তু যদি হয় সে অসম্পৃক্ত, তখন কিন্তু এখানে এডিশন রিঅ্যাকশন পসিবল। অর্থাৎ এখানে আমরা সংযোজন বিক্রিয়া ঘটাতে পারবো। যেমন তোমাদেরকে উদাহরণ দেই, এই বেনজিন দ্বারাই, বেনজিনটাকে আমরা এইভাবে প্রকাশ করি মাঝখানে একটা গোল দিয়ে, অথবা এখানে 3টা বন্ধন দ্বারা প্রকাশ করি। বেনজিনকে আমরা যদি অনেক হাই পাওয়ারফুল বা তোমার হাই এনার্জি কন্ডিশনে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিব, তখন তোমার বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা দ্বিবন্ধন ভেঙে গেছে, প্রত্যেকটা দ্বিবন্ধনের জন্য তোমার 2টা করে হাইড্রোজেন। আচ্ছা, তাহলে কি হয়েছে, এই যে সাইক্লোহেক্সেন তৈরি হয়েছে। আবারও এই সাইক্লোহেক্সেনকে যদি আমরা এই নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, তখন দেখা যাবে কি যে এখানে তোমার C6H14 তৈরি হয়। তার মানে সেই যৌগটা হচ্ছে এটা, জাস্ট হেক্সেন। ঠিক আছে, বেনজিন থেকে আমরা কি তৈরি করলাম, হেক্সেন। এটা না বুঝলে বলবা, প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এবং এটা যেহেতু একটা অ্যালকেন, 2n+2 হবে, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো এখানে টোটাল কয় মোল হাইড্রোজেন লাগছে আমাদের। এখানে লাগছে 3 মোল, আর এখানে লাগছে 1 মোল, টোটাল 4 মোল হাইড্রোজেনের প্রয়োজন পড়ছে এটাকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত যৌগে কনভার্ট করার জন্য। তার মানে একটা যৌগ যদি অসম্পৃক্ত হয়, তাহলে তার মধ্যে আমরা হাইড্রোজেনকে সংযোজন করতে পারবো, এবং তাকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত যৌগে কনভার্ট করার জন্য যত মোল হাইড্রোজেন দরকার, সেটাই আসলে ডিগ্রি অফ আনস্যাচুরেশন। খেয়াল করছো কি, এখান থেকে আমরা কি বের করলাম যে বেনজিনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন কত, 4। তার মানে আমরা খেয়াল করলাম, একদম বিক্রিয়া করে আমরা খেয়াল করলাম যে বেনজিনকে যখন আমরা সম্পূর্ণরূপে সম্পৃক্ত রূপে যৌগে কনভার্ট করা হবে, ঠিক তখন 4 মোল হাইড্রোজেনের প্রয়োজন পড়ে। আরেকটা যৌগ দেখো, আমরা যদি বলি যে ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এটা আমরা দেখেই বুঝতে পারবো যে এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান হচ্ছে 2। কারণ কি, এখানে একটা হচ্ছে তোমার সিগমা বন্ড, আর বাকি 2টা পাই বন্ড। এখন পাই বন্ড যত সংখ্যক থাকে, আসলে ওটাই হয় তার ডিগ্রি অফ আনস্যাচুরেশন। এর কারণ কি, এর কারণ হচ্ছে প্রত্যেকটা পাই বন্ধনের জন্য 1 মোল করে হাইড্রোজেন লাগে, এটাকে যখন আমরা সম্পৃক্ত যৌগে কনভার্ট করব। তাহলে খেয়াল করো, ইথেনকে যখন আমরা হাইড্রোজেন এর সাহায্যে বিক্রিয়া করব, তখন একদম 2টা দ্বিবন্ধন পাই বন্ধন, সরি 2টা পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে যেয়ে যে সিগমা বন্ধনটা থাকবে। তাহলে খেয়াল করো, আগে ছিল হাইড্রোজেন 2টা, এখন আরো 4টা যুক্ত হয়েছে, 3 দুগুণে 6টা। এটা কিন্তু সম্পূর্ণরূপে সম্পৃক্ত যৌগ, একদম তোমার কমপ্লিটলি স্যাচুরেটেড। আচ্ছা, যেহেতু এখানে টোটালি বা কমপ্লিটলি স্যাচুরেটেড করতে 2 মোল হাইড্রোজেনের প্রয়োজন হচ্ছে, তাই আমরা বলবো কি ইথাইনের ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান 2। এখন এটা আমরা ইয়ের সাহায্যে বের করতে পারবো, কি বলে এটাকে, সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। খেয়াল করো, ডিগ্রি অফ আনস্যাচুরেশন সমান
2C প্লাস 2 প্লাস হচ্ছে নাইট্রোজেন মাইনাস হ্যালোজেন মাইনাস হাইড্রোজেন ডিভাইডেড বাই 2। তো এখানে আছে কার্বন দুইটা, তো 2 দুগুণা হবে 4 প্লাস 2 নাইট্রোজেন নাই, হ্যালোজেন নাই, এবং এখানে হাইড্রোজেন কয়টা ছিল? একটা দুইটা ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 গেল, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2। এই ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান 2। বুঝা গেল? আমাদের জাস্ট এই সূত্রটাতে বসানোর পরে তোমরা খেয়াল করবা যে এখানে কোন ধরনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন আছে কিনা বা অসম্পৃক্ততার মাত্রা আছে কিনা। যদি এটার একটা মান পাওয়া যায়, সুতরাং ধরে নিবা যে এটা অসম্পৃক্ত যৌগ। আচ্ছা, আপাত দৃষ্টিতে সম্পৃক্ত দেখতেও বা সম্পৃক্ত মনে হলেও একটা অসম্পৃক্ত যৌগের ইয়া লিখি, যে দেখো CH2 CH2 CH2। দেখো এই যৌগটার নাম কি হবে? এটা একটা সাইক্লিক যৌগ বা এলিসাইক্লিক কম্পাউন্ড। এই এলিসাইক্লিক কম্পাউন্ডের শুরুতেই হয়ে যায় সাইক্লো কার্বন আছে 4টা, তাহলে এটা কি? বিউট। এবং কার্বন কার্বন একক বন্ধন, যেহেতু সাইক্লোবিউটেন। এই যৌগটার নাম সাইক্লোবিউটেন। খেয়াল করে দেখো যে এখানে প্রত্যেকটা একক বন্ধন, তারপরেও এটা অসম্পৃক্ত। কিভাবে? দেখো ডি এর মান যখন তোমরা বের করবা, কার্বন আছে 4টা, সুতরাং 2 × 4 8 প্লাস 2, কোন ধরনের নাইট্রোজেন নাই, হ্যালোজেন নাই, আর হাইড্রোজেন কয়টা আছে? 8টা, তাহলে -8 ডিভাইডেড বাই 2। তাহলে 8 আর 8 গেল, 2 দ্বারা ভাগ করলে কি হবে? 1। এই সাইক্লোবিউটেন, এটা ডিগ্রি অফ আনস্যাচুরেশনের মান 1। তার মানে যখন এই সাইক্লোবিউটেনকে আমরা জাস্ট 1 মোল হাইড্রোজেনের সাহায্যে বিক্রিয়া করাবো নিকেল প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায়, দেখা যাবে যে যে কোনো একটা বন্ধন ভেঙে গেছে, এবং এই বন্ধনটা ভেঙে যে সে কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে গেছে। CH3 CH2 CH2 CH3, সাইক্লোবিউটেন থেকে N বিউটেন। মানে এনটা বলার দরকার নেই, এন হচ্ছে নরমাল বিউটেন। ঠিক আছে, এই তো হচ্ছে কমপ্লিটলি স্যাচুরেটেড। আচ্ছা, আশা করি সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততার যে বিষয়টা আছে সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পাই বন্ধন যতগুলো থাকে ওইটাই তো হচ্ছে আপনার ডি, তাই না? মানে সিগমা বন্ধন বাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা যখন সাইক্লোবিউটেন করলাম, ওইখানে কি কোনো পাই বন্ধন ছিল সিগমা বন্ধন বাদে? না, এখানে কোনো ধরনের পাই বন্ধন ছিল না, কিন্তু অসম্পৃক্ত হওয়ার জন্য, হ্যাঁ তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারছি, যে অসম্পৃক্ত হওয়ার জন্য পাই বন্ধন থাকাটা কিন্তু জরুরি না। ঠিক আছে, অসম্পৃক্ত হওয়ার মানে কি, যে তুমি এইখানে আর কোন ধরনের হাইড্রোজেন তুমি আর নতুন করে অ্যাড করতে পারবে না, মানে এটাকে অসম্পৃক্ত দ্রবণের মতো চিন্তা করো। ঠিক আছে, তুমি যদি আরো নতুন করে আরো কোনো কিছু অ্যাড করতে পারো, এর মানে কি এটা আসলে সম্পৃক্ত ছিল না, এটা ছিল অসম্পৃক্ত। তুমি যখন এই এন বিউটেনকে ইয়ে করবা, এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবা, তুমি আজীবন বিক্রিয়া দিলেও এখানে আর নতুন কোনো কিছু অ্যাড করতে পারবে না। ঠিক আছে, যদিও এটার মধ্যে কোনো ধরনের পাই বন্ধন নাই, তারপরেও এটা অসম্পৃক্ত। ঠিক আছে, আমাদের এই জিনিসটা ভুল শেখানো হয় যে জাস্ট একক বন্ধন থাকলে এটা কি ইয়ে সম্পৃক্ত, কিন্তু না। তোমার মুক্ত শিকল এর ক্ষেত্রে যদি জাস্ট একক বন্ধন থাকে, সেই ক্ষেত্রে এটা হবে সম্পৃক্ত। ঠিক আছে, আচ্ছা, এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এটা বের করার জন্য জাস্ট আমাদের দেখতে হবে এটা কি আর কারোর সাথে সংযোজন বিক্রিয়া দেয় কিনা। যদি দেয় তাহলে এটা অসম্পৃক্ত, আর যদি না দেয় এটা কি হবে? সম্পৃক্ত। আচ্ছা, বুঝা গেল? জি ভাইয়া। তাহলে এবার চলে আসা যাক অ্যারোমেটিক যৌগ। তাহলে সংজ্ঞা লিখো, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা: যে সমস্ত সমতলীয় চাক্রিক যৌগে যে সকল সমতলীয় চাক্রিক, দেখো শুরুতে বলে দিচ্ছে এটা কি চাক্রিক যৌগ,
চাক্রিক যৌগে 4n প্লাস 2 সংখ্যক সঞ্চরণশীল সঞ্চরণশীল এটার ইংলিশ টার্মটাই বেশি ইম্পর্টেন্ট, ডিলোকালাইজড সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। তাহলে আমরা একটা একটা করে টার্ম ব্যাখ্যা করব, ঠিক আছে? প্রথমত এই চাক্রিক যৌগ, খেয়াল করো, একটা যৌগ অবশ্যই অ্যারোমেটিক হওয়ার জন্য তাকে কি হতে হবে? চাক্রিক হতে হবে। দ্বিতীয়ত সমতলীয় হতে হবে। সমতলীয় হওয়ার জন্য এই চক্র গঠনকারী যতগুলা আছে, কি বলে, কার্বন বা হচ্ছে তোমার পরমাণু আছে, প্রত্যেকের মধ্যেই তোমার দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে এটাকে সমতলীয় হওয়ার জন্য কিরকম হতে হবে? এই যে দেখো, আমি একটা দ্বিবন্ধন আঁকলাম এই দুইটা কার্বনের মধ্যে। আচ্ছা, তার মানে এই দুইটা কার্বনের মধ্যে সমতলীয় হওয়ার ব্যাপারটা তোমার কনফার্ম। তারপর এই দুইটার মধ্যেও আর একটা দ্বিবন্ধন দিতে হবে, তার মানে এই দুইটাও সমতলীয় হয়ে গেছে। আর বাকি আছে এই দুইটা, অবশ্যই তাদের মধ্যেও দ্বিবন্ধন দেওয়া লাগবে। যখনই এরকম প্রত্যেকটা যৌগ দ্বিবন্ধন হবে, সরি, এরকম প্রত্যেকটা পরমাণুর মধ্যে যখন দ্বিবন্ধন থাকবে, তখনই আমরা বলতে পারবো এটা কি সমতলীয়। বিষয়টা আমি আবারও বুঝাই, একটা সাইক্লিক যৌগ এটাকে সমতলীয় হওয়ার জন্য এই যৌগের প্রত্যেকটা পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন থাকলেই এটা হবে কি সমতলীয়। আচ্ছা, তারপর আসতেছে কি সঞ্চরণশীল বা ডিলোকালাইজড। সঞ্চরণশীল মানে হচ্ছে যে এখানে যে সমস্ত ইলেকট্রন আছে, খেয়াল করো এই যৌগটা মেইনলি ইলেকট্রন দুই ধরনের হয় সমযোজী যৌগের ক্ষেত্রে, একটা হচ্ছে সিগমা ইলেকট্রন আর একটা কি তোমার পাই ইলেকট্রন, আর একটা হচ্ছে সিগমা ইলেকট্রন। সিগমা ইলেকট্রন কারা? সিগমা বন্ধন বা এই যে কার্বন কার্বন একক বন্ধন গঠনে যে সমস্ত ইলেকট্রন অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় সিগমা ইলেকট্রন। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠনে যে সমস্ত ইলেকট্রন সহায়তা করে তাদেরকে বলা হয় পাই ইলেকট্রন। তার মানে অবশ্যই এই যৌগের মধ্যে কি আছে? পাই ইলেকট্রন আছে, কারণ এই যে একটা দ্বিবন্ধন, দুইটা, তিনটা, এখানে দেখা যাচ্ছে যে 3 জোড়া পাই ইলেকট্রন আছে। এখন এই পাই ইলেকট্রন সমূহ দেখা যায় কি যে তারা লুজলি বাউন্ড অবস্থায় থাকে। এটার মানে কি যে সিগমা ইলেকট্রন সমূহ খুব টাইট ভাবে যুক্ত থাকে, ঠিক আছে? কিন্তু এই পাই ইলেকট্রন যারা আছে তারা দেখা যায় কি যে খুব অল্পতেই তারা সরে যেতে পারে বা তাদের বন্ধনটা ভেঙে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন পাই ইলেকট্রন থাকতে হবে এবং তাদেরকে হতে হবে সঞ্চরণশীল। সঞ্চরণশীল মানে হচ্ছে এই পাই ইলেকট্রন গুলা যেখানে আছে সেখানে তারা বসে থাকবে না, তারা এইভাবে ঘোরাঘুরি করবে, এই সমগ্র যৌগের মধ্যে তারা রোটেট করবে, ঠিক আছে? যেমন খেয়াল করে দেখো এই রোটেশনটা কিভাবে হয়, দেখাই। এখানে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনটা যদি এইখানে যায়, এই দ্বিবন্ধন যদি এইখানে আসে, আর এই দ্বিবন্ধন যদি এইখানে যায়, তাহলে কি তারা স্থান পরিবর্তন করলো? দেখো এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এবং তাদের ক্ষেত্রে এটাই দেখা যায় যে কখনোই তারা এরকম স্থির থাকে না, তারা বারবার ঘুরতে থাকে। এটাকে আমরা বলি যে 360 ডিগ্রি রোটেশন। বুঝা গেল? তারা একদম ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। সেম ভাবে এটাও সম্ভব। এই যে দেখো, এখানে গেল, এটা গেল এখানে, এটা আসলো এখানে, সেম আগেরটার মতো পাওয়া যাবে। এই কারণে আমরা একটা ডাবল হেডেড এরো দ্বারা এটাকে প্রকাশ করি। 360 ডিগ্রি রোটেশন বোঝা গেল? অর্থাৎ তারা সবসময় ডিলোকালাইজড অবস্থায় থাকবে, দৌড়াদৌড়ি করা অবস্থায় থাকবে। আচ্ছা, সর্বশেষ যে টার্মটা সেটা হচ্ছে 4n+2 সংখ্যক 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, শুরুতে আমরা দেখলাম যে পাই ইলেকট্রন,
এবার আসে আবার 4n+2 সংখ্যক। দেখো আবারও এই যৌগটা নিয়ে আমরা আলোচনা করব। একটা, দুইটা, তিনটা। এখানে পাই ইলেকট্রন আছে। এখন কয়টা আছে? দ্বিবন্ধন আছে তিনটা। তিনটা এক একটা বন্ধনের জন্য ইলেকট্রন লাগে দুইটা। সুতরাং এই তিনটা দ্বিবন্ধনের জন্য পাই ইলেকট্রন আছে 6টা। ঠিক আছে, এবার তুমি দেখো এই 6 যে সংখ্যাটা আছে এটাকে 4n+2 দ্বারা প্রকাশ করা যায় কিনা খেয়াল করো। 4 × 1 + 2 প্রকাশ করা যায়? যায়। অর্থাৎ যাদের ক্ষেত্রে এইভাবে এই পাই ইলেকট্রন সংখ্যাটাকে তুমি এই ফরম্যাটে প্রকাশ করতে পারবা তারাই হয়ে যাবে অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক করার জন্য আমরা শর্ত কয়টা দেখলাম? শর্ত আমরা 4টা দেখলাম। প্রথমত 1 নাম্বার, এটাকে হতে হবে কি চাক্রিক, এবং এই চাক্রিক হলেই হবে না। 2 নাম্বার হতে হবে কি সমতলীয়, এবং সমতলীয় হওয়ার জন্য আমরা কি শর্ত বুঝলাম? এটা হচ্ছে প্রত্যেকের মধ্যেই দ্বিবন্ধন থাকতে হবে। যখনই দ্বিবন্ধন থাকবে তখনই তারা সমতলীয় হবে। 3 নাম্বার, এখানে সঞ্চরণশীল বা ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকতে হবে, এবং এই পাই ইলেকট্রনের সংখ্যা কত হবে সর্বশেষ? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। এই 4টা শর্ত যে যৌগটাই ফুলফিল করবে সেই যৌগটাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। এখন বেনজিন হচ্ছে একটা আদর্শ অ্যারোমেটিক যৌগ বলা যাবে। বেনজিন, এতক্ষণ যাবত আমরা যে যৌগটাকে আঁকতেছি সেই যৌগটার নামই হচ্ছে বেনজিন। ঠিক আছে, দেখতে কিরকম? এই যে এরকম, একদম সুষম ষড়ভুজ। এটা এত সুন্দর একটা যৌগ, এটা কি একটা সুষম ষড়ভুজ। আচ্ছা, হেক্সাগোনাল শেপের। এখন এটার মধ্যে দেখা যায় এই যে ইলেকট্রন সমূহ আছে তারা ডিলোকালাইজড অবস্থায় থাকে। দেখো একটা ডাবল হেডেড অ্যারো দ্বারা প্রকাশ করতে হবে কিভাবে। এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। আলটিমেটলি তারা সবসময় দৌড়াদৌড়ির মধ্যেই থাকবে, কখনোই এই ইলেকট্রন সমূহ স্থির থাকবে না। এখন এই দুটাকে আমরা যদি একটা মাত্র স্ট্রাকচারের মধ্যে দেখাইতে চাই যে ইলেকট্রন সমূহ সবসময় মোবাইল বা ডিলোকালাইজড অবস্থায় আছে, সেটা বোঝানোর জন্য আমরা এই একটা সুষম ষড়ভুজের মাঝখানে সার্কেল এঁকে দিই। এটা মানেই হচ্ছে যে ইলেকট্রন সমূহ 360 ডিগ্রি রোটেশনে আবর্তনশীল। ঠিক আছে, 360, অর্থাৎ তারা সবসময় তারা আবর্তন করতেছে। আচ্ছা, খেয়াল করবা এখানে এই 4টা বৈশিষ্ট্য সবগুলোই আছে। পরীক্ষায় যদি আসে যে প্রমাণ করো বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তাহলে শুরুতেই বেনজিনের স্ট্রাকচারটা আঁকবা। তারপর বলবা যে বেনজিনের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা চাক্রিক যৌগ। দ্বিতীয়ত এই প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধনকে ধারণ করে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের মধ্যেই দ্বিবন্ধন আছে। তৃতীয়ত এখানে ডিলোকালাইজড পাই ইলেকট্রন আছে। ডিলোকালাইজড কিভাবে? যখন একান্তর দ্বিবন্ধন থাকবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। একান্তর দ্বিবন্ধন যদি থাকে, অর্থাৎ দ্বিবন্ধন গুলা যদি একান্তরিত অবস্থায় থাকে, তখনই বলা হবে তারা ডিলোকালাইজড অবস্থায় আছে। কারণ একান্তরিত মানে কি? একান্তরিত মানে হচ্ছে একটার পরে আরেকটা, ওয়ান আফটার অ্যানাদার। ঠিক আছে, যেমন এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে আবার নাই, এখানে আছে, এখানে নাই। আচ্ছা, এখন বেনজিনের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে এখানে একান্তরিত দ্বিবন্ধন আছে, সুতরাং এখানকার যে পাই ইলেকট্রন তারা ডিলোকালাইজড। সর্বশেষ পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? দেখা যাচ্ছে পাই বন্ধন আছে 3টা, সুতরাং পাই ইলেকট্রন হবে 6টা। এই 6টা পাই ইলেকট্রনকে আমরা 4 × n+2 এই আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, সুতরাং বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এখন এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে n এর পরিচয়টা আসলে কি। আমরা যে বলি যে 4n+2, এখানে n এর পরিচয়টা হচ্ছে যে এখানে বেনজিন এবং বেনজিনের মতো কয়টা স্ট্রাকচার আছে। ঠিক আছে, যেহেতু বেনজিন নিজেই একটা মাত্র স্ট্রাকচার, বেনজিনের জন্য এটা 1। আর যদি আমরা বলি যে ন্যাফথালিন,
একটা বেনজিন, এইভাবে তার পাশে আরেকটা বেনজিনকে আমরা যুক্ত করে দিই, এটার নাম হচ্ছে ন্যাফথালিন। ঠিক আছে, এই ন্যাফথালিনের ক্ষেত্রে দেখা যাবে যে এন এর মানটা 2, এই ক্ষেত্রে এন এর মান 2। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটা যৌগের স্ট্রাকচার আঁকি, যেমন এটা যদি হয় যে 3টা, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন, এই ক্ষেত্রে এন এর মান কত হবে? 3। আর যদি 4টা থাকে, সেক্ষেত্রে এটার নাম কি হবে? টেট্রাসিন। আচ্ছা, এবং এক্ষেত্রে এন এর মান কত হবে? 4। আচ্ছা, এইভাবে আমরা অ্যারোমেটিক যৌগসমূহের করব। এখন এই পর্যন্ত আমরা যতগুলো অ্যারোমেটিক যৌগের নাম লিখলাম, তারা সকলেই হচ্ছে হোমোসাইক্লিক। ঠিক আছে, তারা সকলেই কি? হোমোসাইক্লিক। কেন হোমোসাইক্লিক? কারণ এই অ্যারোমেটিক রিং এর প্রত্যেকটা কার্বনে বা প্রত্যেকটা কর্নারেই কি আছে? শুধুমাত্র কার্বন আছে। দেখলাম কি বেনজিন, জাস্ট একটু লিখে রাখি, বেনজিন, তারপরে ন্যাফথালিন, ন্যাফথালিন, তারপর ছিল কি অ্যানথ্রাসিন, তারপরে ফিনান্থ্রিন, ফিনান্থ্রিন, তারপরে আছে কি টেট্রাসিন, এই তো, আরো অনেক আছে, অনেক। তারপরে আসা যাক হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক, এই হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কারা? যদি এই অ্যারোমেটিক রিং এ কার্বন ছাড়া অন্য কেউ থাকে, আদার দেন কার্বন, সেটাই হবে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। যেমন শুরুতেই আসে পিরিডিন, পিরিডিন, তারপর আছে পাইরল, পাইরল, তারপরে আছে আহ থায়োফিন, থায়োফিন, তারা। আচ্ছা, এবার এদের স্ট্রাকচার গুলো আমি আঁকি, খেয়াল করবা। পিরিডিন দেখতে কিরকম? পিরিডিন দেখতে একদম হুবহু ইয়ার মতোই, কিন্তু এখানে জাস্ট একটা কার্বনের পরিবর্তে একটা নাইট্রোজেন থাকে, এ হচ্ছে পিরিডিন। পাইরল দেখতে কিরকম? পাইরল দেখতে আবার বেনজিনের মতো না, এটা হচ্ছে 5 মেম্বার রিং থাকে এই ক্ষেত্রে। এই যে, এখানে একটা এ হচ্ছে পাইরল। তারপর আসে কি থায়োফিন। এই থায়োফিন, থায়ো যেখানেই থাকবে সেখানেই মনে করবা যেন একটা সালফারাস, এটা হচ্ছে থায়োফিন। এটার নাম কি? ফিউরান। আচ্ছা, এই প্রত্যেকটাই অ্যারোমেটিক যৌগ এবং এদের অ্যারোমেটিসিটিও খুব সহজেই ব্যাখ্যা করা যায়। যেমন এই ক্ষেত্রে ভিতরে যে লোন পেয়ারটা দেখতেছো, এটা আসলে লোন পেয়ার না। এটা দেখা যায় যে বাকি সবার সাথে এটা গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দেয়, এবং বাকি সবার সাথে এটাও দৌড়াদৌড়ি করে। সেই ক্ষেত্রে এটাকে আমরা পাই ইলেকট্রন বলি। তখন এখানে 2টা 4টা 6টা, দেখো এখানে 2টা 4টা 6টা, এটার ক্ষেত্রেও 6টা আছে। এটাকে আমি দেখাই এইভাবে, এটা, এটা আর এটা। ঠিক আছে, এই ক্ষেত্রে এমনিতেই 6টা হয়ে যায়। তার মানে এদের ক্ষেত্রে একান্তরিত দ্বিবন্ধন দেখা যায়। এই তো দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন। ঠিক আছে, তারা সকলেই তোমার অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এবার চলে আসা যাক স্পেসিফিক্যালি আমরা
বেনজিনের মতো কিছু অ্যারোমেটিক যৌগের কথা চিন্তা করি। দেখো বেনজিন লাইক, বেনজিন লাইক বা বেনজিন সদৃশ। আমরা শুরুতে দেখলাম কি বেনজিন, ন্যাফথালিন, তারপর হচ্ছে অ্যানথ্রাসিন, তারা তো আছেই। তারপর যদি এই বেনজিনের মধ্যে আমরা অন্য কাউকে অ্যাড করে দেই, যেমন দেখো আমি এখানে যদি একটা মিথাইল মূলককে অ্যাড করি, এটার নাম হয়ে যাবে মিথাইল বেনজিন। ঠিক আছে, এর নাম কি? মিথাইল বেনজিন। অথবা এটার আরেকটা নাম আছে টলুইন। তারপর যদি এই বেনজিনের সাথে একটা OH যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলি? ফেনল। এটা হচ্ছে ফেনল। আর এই ওএসটা, এটাকে আমরা হাইড্রোক্সি মানে অ্যালকোহল বলি না, এটাকে আমরা বলি হচ্ছে ফেনোলিক হাইড্রোক্সিল বা ফেনোলিক OH। আচ্ছা, তারপর যদি এখানে আর কি কি যুক্ত হতে পারে? অনেক কিছু, এখানে ইথাইল যুক্ত হতে পারে, তখন আমরা বলবো যে ইথাইল বেনজিন। আচ্ছা, এখানে যদি OCH3 যুক্ত থাকে, এটার নাম হয়ে যায় তখন অ্যানিসোল। অ্যানিসোল, ঠিক আছে। তারপর যদি এই বেনজিনের মধ্যে একটা অ্যালডিহাইড মানে CH4 যুক্ত থাকে, এটার নাম হয়ে যায় বেনজালডিহাইড। বেনজালডিহাইড, ঠিক আছে। আর যদি এখানে অ্যাসিডিক মূলক থাকে, COOH, এটার নাম কি হবে? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। আচ্ছা, আর যদি এখানে দুইটা বেনজিন যদি এইভাবে যুক্ত থাকে, এটার নাম কি হবে? খেয়াল করো, বেনজিনের আরেকটা নাম আছে হচ্ছে ফিনাইল। ঠিক আছে, আমি একটু ইয়ে করে বুঝাই। আমরা দেখলাম যে বেনজিনের প্রত্যেকটা কার্বনেই একটা করে হাইড্রোজেন আছে, তাই না? যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, C6H6, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত। ভালো কথা। আমরা যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করে নিয়ে যাই, মাইনাস একটা হাইড্রোজেন, তাহলে কি পাওয়া যাবে? সবগুলাতেই একটা করে হাইড্রোজেন আছে, কিন্তু এই একটা হাতের মধ্যে আর কোনো ধরনের কি নাই, হাইড্রোজেন নাই। তখন যে মূলকটা তৈরি হয়, এটার নাম হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল, অথবা অ্যারোমেটিক থেকে আসে এরাইল। ঠিক আছে, ফিনাইল অথবা এরাইল মূলক। বুঝা গেল? এখন যদি এরকম ফিনাইল দুইটা যদি যুক্ত থাকে নিজেদের সাথে, যেমন এখানে আছে, তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের নামকরণ দেখলাম বা বিভিন্ন অ্যারোমেটিক যৌগের উদাহরণ দেখলাম। এবার লিখো বেনজিন প্রস্তুতি। বেনজিন প্রস্তুতি। আচ্ছা, বেনজিনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, শুরুতে আমরা ইথাইন নেই। 3 মোল ইথাইন, তাকে তোমার উত্তপ্ত লোহার মধ্য দিয়ে যখন আমরা চালনা করব, প্রায় 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত, মানে এটা এরকম যে এখানে একটা লোহার পাইপ এমন গরম যেটা একদম লোহিত উত্তপ্ত হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এমন লাল হয়ে গেছে, এটার মধ্য দিয়ে আমরা উচ্চ চাপে ইথাইন গ্যাসকে চালনা করব। ঠিক আছে, ইথাইন বা অ্যাসিটিলিন গ্যাস।
তখন দেখা যাবে যে এই প্রান্ত দিয়ে বেনজিন বের হবে। আচ্ছা, এবং বেনজিন C6H6, এখানে কারণ হচ্ছে তিনটা, মানে দুইটা, 3 × 6, হাইড্রোজেন ছিল দুইটা, আমরা এইভাবে লিখি যে C2H2, এরা মিলে বেনজিন তৈরি করে। এটাকে আমরা বলতে পারবো যে ইথাইনের পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, যদিও ওরকম আহামরি কোনো পলিমার তৈরি হয় নাই, তারপরে দেখো তিনটা ইথাইন কিন্তু একসাথে যুক্ত হয়েছে, এই কারণে ইথাইনের পলিমারকরণ বলা যায় এই বিক্রিয়াটাকে। ইথাইনের পলিমারকরণ। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আমরা বেনজিন তৈরি করতে পারি। আরেকটা পদ্ধতি আছে, ফেনল থেকে বেনজিন। আচ্ছা, দেখলাম কি, এই তো ফেনল, এখানে কি থাকে একটা OH। বাই দ্য ওয়ে, আমি OH টাকে যেখানেই যুক্ত করি কোনো সমস্যা নেই, সবকিছুই সেম। এটাকে আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া দিব। ঠিক আছে, উত্তপ্ত করব, তখন দেখা যাবে যে এই জিঙ্ক সে অক্সিজেনকে নিয়ে যাবে, নিয়ে গেলে এখানে থাকবে শুধু বেনজিন আর থাকবে জিঙ্ক অক্সাইড। ফেনল থেকেও আমরা তৈরি করতে পারি, তারপর আমরা অ্যাসিড থেকেও তৈরি করতে পারি, বেনজয়িক অ্যাসিড থেকে। অ্যাসিড থেকে কিভাবে তৈরি করা যায়? এক্ষেত্রে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে হয়। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, যেমন খেয়াল করো, এই হচ্ছে বেনজিন, আর এখানে কে থাকবে, COOH, এটার নামে হচ্ছে বেনজোইক অ্যাসিড। আমরা যেটা করব, সোডা লাইমের সাথে বিক্রিয়া দিব একে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড, এর নামই হচ্ছে সোডা লাইম। কারণ এখানে সোডিয়াম আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আছে, বা লাইম আছে, চুনো আছে। এটাকে যখন আমরা এই মিশ্রণটাকে উত্তপ্ত করব, তখন এখানে বেনজিন তৈরি হবে। আর কি কি তৈরি হয়? আর এখান থেকে তৈরি হয় সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড। মানে জাস্ট এই যে কার্বক্সিল মূলকটা, এটা ডিলেট হয়ে যায়, যার কারণে এর নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে ওর্টস-ফিটিক বিক্রিয়ার মাধ্যমে। দেখো, ওর্টস ফিটিক, ওর্টস-ফিটিক বিক্রিয়া। ওর্টস-ফিটিক বিক্রিয়াটা কি? এই ক্ষেত্রে আমরা নিব হচ্ছে তোমার ক্লোরোবেনজিন। যদি তোমার বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত থাকে, সেক্ষেত্রে নাম কি হবে? ক্লোরোবেনজিন। আচ্ছা, আমি নামটা লিখে দিই, CHLORO, ক্লোরোবেনজিন। ঠিক আছে, এই ক্লোরোবেনজিন, এটাকে আমরা বিক্রিয়া দিব হচ্ছে সোডিয়ামের সাথে, একদম শুষ্ক সোডিয়াম। দেখা যাবে, হ্যাঁ অবশ্যই, এটা বিক্রিয়াটা করার জন্য আমাদের একটা নিরপেক্ষ মাধ্যম নিতে হবে, যার নাম হচ্ছে ইথার। এবং এই ইথারটা শুষ্ক অবস্থায় থাকবে, মানে কি এখানে কোনো ধরনের পানি থাকা যাবে না। এর কারণ কি? কারণ সোডিয়াম যেখানে আছে সেইখানে পানি থাকাই যাবে না, সোডিয়াম খুব বেশি মাত্রায় সক্রিয়। ঠিক আছে, এক মোল সোডিয়ামের সাথে, সরি, এই 2 মোল সোডিয়াম 2 মোল ক্লোরোবেনজিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এটা তৈরি করবে।
ঠিক আছে, বাইফিনাইল, বাইফিনাইল তৈরি করলো, মানে এটাও বেনজিন সদৃশ অ্যারোমেটিক যৌগই, এই কারণে এটাকে আমরা এই চার্টের মধ্যে রাখলাম। আর এখানে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আচ্ছা। তারপর সর্বশেষ গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক, একটা বিকারক বা রিয়েজেন্ট আছে যার নাম হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটা দেখতে কিরকম, এখানে একটা বেনজিন থাকবে, বেনজিনটিকে আমরা এআর দ্বারা প্রকাশ করব, মানে অ্যারোমেটিক যৌগ আর কি। তার সাথে যুক্ত থাকবে কি ম্যাগনেসিয়াম, এর সাথে যুক্ত অ্যারাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এর নাম কি অ্যারাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এটার নামই হচ্ছে গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, আমি আবারও বলি, এই যে অ্যারাইল যেটা দেখতেছো, এই যে অ্যারাইল, এটা কিন্তু আসলে বেনজিন। ফিনাইল বা অ্যারাইল, এটা ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটাই হচ্ছে গ্রিগনার্ড বিকারক। এটার সাথে আমরা জাস্ট পানিকে মিশিয়ে দিব, তাইলেই হবে, এখান থেকে তৈরি হবে বেনজিন। খুব সুন্দর একটা বিক্রিয়া এটা, বেনজিন তৈরি হয় আর তৈরি হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড, বেনজিন। আচ্ছা, এই হচ্ছে তোমার বেনজিনের কিছু প্রস্তুতি। এইভাবে আমরা বেনজিনকে প্রস্তুত করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এখানে তোমার অ্যারোমেটিক যৌগ সংক্রান্ত যত তথ্য আছে সবই দেওয়া হয়েছে, মানে বেসিকটা দেওয়া হয়েছে। তো এই অ্যারোমেটিক যৌগ বা বেনজিনের কিছু বিক্রিয়াও আছে, কিন্তু বিক্রিয়াগুলো আমার মতে 9-10 এ এত বেশি জরুরি না। ঠিক আছে, এই কারণে আমি এদেরকে রাখলাম না। কিন্তু হাতে গোনা বেশ কয়েকটা এটার বিক্রিয়া আছে, মানে সরি প্রস্তুতি আছে, এই প্রস্তুতি গুলাই জাস্ট দেখাই দিলাম ইন কেস পরীক্ষায় যদি আসে। ঠিক আছে, আচ্ছা। আর পরবর্তীতে যখন আমি অ্যালকেন পড়াবো তখন এই বিক্রিয়াটা আবারও আসবে। ঠিক আছে, এবং তখন এটা সম্পর্কে আমি বুঝায় বলবো যে আসলে বিক্রিয়াটা কিভাবে হয়। প্রত্যেকটা বিক্রিয়ারই একটা মেকানিজম থাকে যার মাধ্যমে বিক্রিয়াটা শেষ হয় বা উৎপাদ তৈরি করে, সেটা ব্যাখ্যা করাও জরুরি। আজকে যেহেতু আর সময় হয় না বা হচ্ছে না, আজকে আমি এখানে শেষ করলাম। তবে ভালো থাকো।